ঈদ মোবারক। যে যেখানে আছেন ভালো আছেন এবং সুখে আছেন পরিবার পরিজন নিয়ে, এবং সকলের যারা যারা প্রিয়জনদেরকে নিয়ে আপনারা যে যেখানে আছেন এবং ঈদের এই সময়টাতে দারুণ একটা সময় কাটাচ্ছেন, তেমন আশা নিয়ে আমরা শুরু করতে চাই আজকের এই বিশেষ একাত্তর সংযোগ। সাধারণত এই অনুষ্ঠানে আমরা সবসময় চলমান ঘটনা নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করি, আমরা জানবার চেষ্টা করি আজকে যা ঘটছে তার পেছনে কি ঘটছে, এবং সেজন্য আমরা যাদেরকে আমন্ত্রণ জানাই তারাই মূলত আমাদেরকে জানিয়ে দেন, এবং সঙ্গে আপনারাও যেমনটি সবসময় থাকেন। ঈদের এই সময়টিতে আমরা 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 আরেকটু বড় পরিসরে, একটু ওপর থেকে, একটু বার্ডস আই ভিউ থেকে আমরা দেখে নিতে চাই আমরা এখন কেমন আছি। একসময় আমার দেশটা তো এমনই ছিল যে সকল দেশের রানী ছিল, এবং সকল দেশের যে রানী সেই তো ছিল আমার জন্মভূমি। এখনকার সেই বাংলাদেশ যদি আবার আমরা ফিরে তাকাই, আমাদের চোখের সামনে সেই রানী দেশটি আসে আগে, নাকি রিকশার জ্যাম, যানজট, দুর্নীতি এসব আমাদের চোখের সামনে চলে আসে? আমাদের দেশটা কেমন আছে এবং আমাদের দেশটাকে আমরা কেমন করতে চাই, আমরা নিজেরা কি করতে চাই, এই দেশটাকে যদি আমরা বদলাতে চাই কোন কাজটি সবার আগে আমাদের করবার প্রয়োজন আছে, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে আছেন শামীম আক্তার, সাংবাদিক, লেখক, চলচ্চিত্র পরিচালক, নির্বাহী সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, ইতিহাস কন্যা, শিলালিপি, এরকম অনেকগুলো চলচ্চিত্র আপনি তৈরি করেছেন। আমাদের সঙ্গে আছেন দাদা জয়ন্ত চট্টোপাধ্যায়, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা, আবৃত্তিকার। একই সঙ্গে আমাদের আছেন কাজী জেসিন, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, টেলিভিশন ব্যক্তিত্ব। যে চেয়ারে আজকে আমি বসা, সেই চেয়ারই তো আপনার বহু কাজ আমরা পেয়েছি। আমরা বরং আজকে একটু শুনি না উল্টো চেয়ারে বসা মানুষটার কাছ থেকে। আমার মনে হয় চট করে যদি আমরা চলে যাই, প্রশ্নটা ঠিক এই রকম। শামীম আক্তার, আপনার কাছে কেমন বাংলাদেশ আপনি চান? যে বাংলাদেশের মানে উদ্ভব বা যখন থেকে আন্দোলন সূচনা হলো, সেই সময় থেকে তো দীর্ঘদিন ধরে আছি। সুতরাং যেটা হয়েছে, যখন সূচনা হয়েছিল, সেই যে স্বপ্নগুলো ছিল, স্বপ্নগুলো এত সুন্দর ছিল যে ভাবা যায় না, নিটোল স্বপ্ন। আর দাদা আরো সুন্দর করে বলতে পারবেন, সব ধর্ম আমরা পাশাপাশি থাকবো, হ্যাঁ সবাই, শুধু তাই না, আর আরো আমি তার মত মাথায় নিয়ে এসে ঘুরুক, এবং আমার সঙ্গে তার ঠোকাঠুকি হবে না। হ্যাঁ, ঠোকাঠুকি হবে না, এসব ভাবনাগুলো ছিল। এখন যেটা হয়েছে যে ক্রমাগত আমরা জানি যে রাজনৈতিক বিপর্যয় ঘটেছে বিভিন্ন সময়ে, এবং দীর্ঘদিন অনেক কিছুর মধ্যে থাকা, মানে অপ্রিয় সময় আর কি, মানে যাকে বলে সামরিক শাসনের মধ্যে থাকা। তারপরে যে বেরিয়ে এলাম, এখন চলছি। আমি RNG সেক্টরে ভীষণভাবে উন্নতি করছি, 2 নম্বরে গিয়ে পৌঁছেছি বিশ্বে। ভালো লাগে শুনতে, এরকম ভালো লাগার অনেক। সহজ করে বললে, সারা পৃথিবীর আমরা দ্বিতীয় রাষ্ট্র, সারা পৃথিবীর মানুষের কাপড় আমরা বুনে দেই, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা তো স্বপ্নটা কি আমাদের? আপনার কি স্বপ্ন? আপনি কেমন দেশ, সেটাই কেমন দেশ আপনি চান? এইখান বলবেন, দাদা বলবেন। আমি সম্পূরক হিসেবে বলছি, আমরা সারা পৃথিবীর মানুষের কাপড় বুনে দেই, কিন্তু আমরা আমাদের নিজেদের স্বপ্নটা বুনতে পারিনি। তাহলে আপনার স্বপ্ন? আমার স্বপ্ন যেটা ছিল, শামীম যেটা বললেন সে তাই, যে একটি অনাগত শিশুকে যদি আমরা বাংলাদেশ ভাবি, সেই 69 থেকে বা তারও অনেক আগে থেকে, 52 থেকে, তারপর 69, তারপর 70, তারপর 71, এটা অনাগত শিশু। আমরা চেয়েছিলাম যে শিশুটি সুন্দর, একটি স্বাস্থ্যবান, একটি সুন্দর সুদর্শন একটি শিশুর জন্ম হোক। হয়েও ছিল। শিশু কিন্তু জন্ম মুহূর্তে কিন্তু সে অসুস্থ ছিল না, হ্যাঁ, কৃষকায় ছিল না। কিন্তু পরবর্তীকালে একটি শিশুকে যখন বড় করা হয়, তখন কিন্তু তাকে একটি চারা গাছের কথা ভাবুন, চারা গাছটিকে চারিপাশ দিয়ে কিন্তু পরিচর্যা করতে হয়, বেড়া দিয়ে রাখতে হয়। কারণটা কি? সে ছোট হলে কিন্তু সে ছাগলে খেয়ে নেবে, আর একটু যখন বড় হয় তখনও বেড়া দিয়ে রাখতে, এই কারণে, কারণ গরু এসে গা ঘষবে, ভেঙে যাবে। সেই জন্য আমাদের ওই পরিচর্যাটা খুব, আমাদের সেখানে একটা গলদ ছিল, কোনো না কোনো ভাবে গলদ ছিল পরিচর্যার ক্ষেত্রে, তার শৈশবের পরিচর্যার ক্ষেত্রে। তার খেসারত আমরা দিয়েছি। আপনি কি খেয়াল করছেন যে আপনি যখন নিজের স্বপ্নের কথা বলছেন, তখন আপনি নিজের ব্যর্থতার কথাই বেশি বেশি বলছেন? অবশ্যই। মানে আমি বলছি যে আপনি স্বপ্নটা দেখার, আমরা যে স্বপ্ন দেখতে চাই, সেই স্বপ্নকে আপনি ঠিক মতো দেখতে পাচ্ছেন? স্বপ্ন তো আছে, সেই স্বপ্নের বাস্তবায়নটার কথা আমি বলছি। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা ছিল যে আমাদের
এখানে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বা বাঙালির রাজনৈতিক ইতিহাস আছে। সেখানে পণ্ডিতরা বলছেন যে তার মধ্যে আমরা মাত্র দুবার, শশাঙ্কর সময় আর একবার যদু জালালউদ্দিনের সময়, এইটুকু সামান্য সময় আমরা নিজেদের দ্বারা নিজেরা শাসিত হয়েছি। তারপরে এই মহালগ্ন আসলো 1971 সালে, যেখানে তৃতীয়বারের মতো বাঙালিদের দ্বারা শাসিত হতে শুরু করলো। মানে আমরা নিজেদেরকে নিজের শাসন তুলে নিলাম, এবং সেটা গণতান্ত্রিক ব্যবস্থা। আগে ছিল সেটা ফিউডাল ব্যবস্থা, মানে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, পরবর্তী হলো গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের কিন্তু দীর্ঘদিন অনভ্যাস নিজেদেরকে দায়িত্ব নিজের মাথায় তুলে নেওয়ার। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্যি। আমরা কিন্তু একেবারে প্রথম থেকেই বাঙালি জাতি যখন একটা জাতি হিসেবে যখন উন্মেষ লাভ করলো, সেখান থেকে আমরা এই পর্যন্ত আমরা পরের দ্বারা, অন্য বহিরাগতদের দ্বারা আমরা শাসিত হয়েছি, ধর্ষিত হয়েছি, লুণ্ঠিত হয়েছি। কিন্তু একই সঙ্গে তো আমার দেশ তো সেই দেশ যে দেশে প্রায় 14টা দেশ, 14টা জাতির মানুষ এসে আমাদের এখানে আশ্রয় পেল। আমাদের এখানে এমন মাটি যেখানে বীজ বুনলেই ধান হয়ে যায়, এবং এমন মাটি যেখানে পাশাপাশি তারা কিন্তু 14টা দেশের মানুষ কিন্তু আমার আপনার চেহারায় মিললেই কিন্তু সুন্দরী ভদ্রমহিলা মিললেই, এবং সেই সঙ্গে তাদের পারস্পরিক যে সহমর্মিতা, রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু আলাদা। তারা এসেছিল কিন্তু, হ্যাঁ, পরবর্তীকালে বাঙালি সমাজের মধ্যে তারা মিশে গিয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কিন্তু শাসন করা। তাদের উদ্দেশ্য ছিল না কিন্তু, যেমন মোগলরা এসেছিল, মোগলরা কিন্তু এশিয়া মাইনর থেকে যখন আসলো ভারতবর্ষে, তখন তারা এদেশকে শাসন করতে, না লুণ্ঠন করতে আসেনি। যেটা এসেছিল আফগানিস্তান থেকে বা মধ্য এশিয়া মাইনর থেকে অন্যরা যারা এসেছিল তারা লুণ্ঠন করে চলে গেছে। কিন্তু মোগলরা এসেছিল কিন্তু ভারতীয় হতে। আজকে আমরা যা পোশাক পরছি, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে সঙ্গীত, আমাদের যে সাহিত্য, এগুলো কিন্তু মোগল সম্রাটদের দান, এবং এগুলোকে কার্ড করে তারা আজকে আমাদের এই জায়গাটা নিয়ে এসেছে। আজকে যে আপনি আজকে যে পাঞ্জাবিটা পড়েছেন, এই পাঞ্জাবিটা কিন্তু মোগলদের ডিজাইন দেওয়া। হ্যাঁ, এনারা যেটা পড়েছেন সেটা আমাদের আদি সংস্কৃতি। এবং আজকে যে ভঙ্গিতে ওনারা শাড়ি এবং জামা পরেছেন, সেটা আবার অন্যের। সেটা বিষয় হচ্ছে 1911 সালে দিল্লির দরবার যখন হয়, তখন কিন্তু আপনার কথা তো শুনতে ইচ্ছা করবে, এবং আমরা তো জ্ঞানদানন্দ দেবী প্রথম আইসিএস এর রবীন্দ্রনাথের মেজ ভাই, তার শ্রী জ্ঞানদানন্দ দেবী, তিনি কিন্তু এই ডিজাইনটা করেছিলেন। সুতরাং আমরা কিন্তু এক পা করে অনেক দিন ধরে কিন্তু প্রস্তুতি নিয়েছি যে বাঙালি সংস্কৃতিটা একটা জায়গায় আমরা নিয়ে যাব। আমরা বাঙালি বলতে তার মানে কি একেবারে আমাদের নিজস্ব বাঙালি আমরা হতে পারলাম কিনা? কাজী জেসিল, আপনার কাছে কি মনে হয়? খুব সুন্দর করে শুরু করেছেন যে আমাদের সেই দেশটা, যে আমরা বলি আমাদের রানী নিজের দেশকে বলি, সেই দেশটা আসলে কেমন আছে ফিরে দেখা দরকার, যেটা আমরা আসলে দেখি না। তো দাদা আবার যেটা বলেন যে আমরা স্বপ্ন বুনতে পারিনি, তো স্বপ্নের জায়গাটা ফিরে আসা দরকার। আমার কাছে মনে হয় যে আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নের সাথে সবার সংযোগ বোধহয় আমরা ঘটাতে পারিনি। সেই জায়গাটায় বোধহয় একটা রয়ে গেছে আর কি, আমরা পিছিয়ে গেছি, ফাঁক রয়ে গেছে। তো মূল কথা হলো যে আমরা যে স্বাধীন দেশটা পেলাম, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো না বারবার দলিত মথিত হয়েছে বিভিন্ন বড় বড় ক্ষমতাবানদের কাছে। আপনি দেখেন যে বিভিন্ন সময় যারাই ক্ষমতায় এসেছে, তারা কিন্তু আলটিমেটলি আমাদের দেশে এখানে রাজনীতিটাই তো হয়ে গেছে আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিতে, ভালো করতে, আমাদেরকে যারা পথ দেখাবেন, সেই মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে কিনা কাজী জেসিল? না, এটা তো অবশ্যই, এটা অবশ্যই, এবং সে কারণেই আমরা আমাদের পথ আমরা হারিয়ে ফেললাম কিনা। আমরা যুদ্ধ, আপনি বললেন একটা ভালো শিশু জন্মগ্রহণ করলো, এবং তারপর হলো কি, এবং তার আগে আমাদের সেরা মেধার মানুষগুলোকে মেরে ফেলা হলো, তাদের ধাত্রীদেরকে মেরে ফেলো। সেখানেও কিন্তু একটি বাইরের শক্তির অনুপ্রবেশ রয়েছে। আমাদের যে ধাত্রী যারা ছিলেন সেই সময়কে, ধাত্রীদেরকে মেরে ফেলা হলো এই শিশুটিকে মেরে ফেলার জন্য। উদ্দেশ্য ছিল মেরে ফেলা, যদিও মরেনি শিশুটি স্ট্রাগল করে বেঁচে আছে। কিন্তু এটাও কিন্তু বাইরের কোন শক্তি, যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির কিন্তু এর মধ্যে অনুপ্রবেশ ছিল সে সময়। আচ্ছা,
আমার মনে হয় যে আমরা আসলে বরাবরই আমাদের দেশে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আসছে, বিভিন্ন ক্ষমতাশীল প্রভাবশালী বিদেশি শক্তির দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হয়ে এসেছি, এবং সেটা আমার মনে হয় যে এখনো ওই অবস্থাটা চলমান আছে। এবং সংস্কৃতির কথা দাদা বললেন, আমার মনে হয় যে আমরা যখন নিজের দেশটা পেলাম আর কি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, তখন বোধহয় আমাদের যে সংস্কৃতি যেটা, সেটা বোধহয় খুঁজে পাওয়াটা একটু আমাদের সংকট হয়ে গেল। কারণ আমাদের তো সব জায়গা থেকে একটু একটু করে পাওয়া, তো নতুন করে পরিচয়টা আমরা কি নিয়ে দাঁড়াবো সেই জায়গায় বোধহয় একটু রক্ত দিলাম, আমরা যে লম্বা একটা পথ পাড়ি দিলাম, আমরা যে 69 পাড়ি দিলাম, আমরা যে আমরা 52 পাড়ি দিলাম, আমরা সংস্কৃতি কোনটি হবে তখন কি তার মানে আমরা ঠিক ছিলাম না? আমাদের নিশানা কি তাহলে ভুল ছিল? জি বলবেন। এখানে একটা জরুরি কথা বলে নিতে চাই। যেমন ধরেন আমরা একসময় যখন অবিভক্ত বাংলা ছিলাম, কলকাতার যে কালচার ছিল, পরবর্তীতে তখন তো আমরা ধরেন মানে এর পরবর্তীতে আমরা কিন্তু ওই কালচারটা আমরা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে রয়ে গেছে। তো এখন আমাদের যখন বাংলা বিভক্ত বাংলা, সেই বাংলা আমরা কলকাতার কালচারটা কতটুকু রাখবো, আমাদের যে কালচার সেটাকে কতটুকু প্রমোট করবো, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু কোনো গবেষণা হয়নি। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন তুলতে চাই। সেটা হলো গিয়ে যে আমাকে যেহেতু বলা হয়েছিল যে আমি কি ধরনের স্বপ্ন দেখছি আর কি কোন দেশের, সেই হিসেবে আমার একটা জায়গা লাগে যেটা হয়েছে, আমি বলবো যে আমরা অনেক দিকে অনেকগুলো ডেফিসিট, হ্যাঁ, ইকোনমিক ডেফিসিট, অর্থনৈতিক ডেফিসিট, নানা রকম কথা বলছি, কিন্তু এই যে কালচারাল ডেফিসিটটা যেটা সূচনা হলো, সেটা কালচারাল ডেফিসিট বলতে সংজ্ঞাটা হলো গিয়ে নিজের যে স্বকীয়তা ছিল, সেই স্বকীয়তার জায়গাটা, স্বকীয়তাটা কি সমন্বয়, সমন্বিত একটা সুন্দর একটা, যেটা দাদা বলছিলেন যে মুঘলরা জানিয়ে এসেছিল, আর এটা একটা মেল্টিং পয়েন্ট, মিশ্র জাতি পরিণত হয়েছে, এবং তারপর একটি একক জাতিতে পরিণত হলো কিনা, এবং সে কারণেই আমরা বারবার স্ট্রাগল করছি কিনা। আমি বলছি যেটা শামীম বলছেন, যেটা সেটা খুব সত্য কথা। আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন আমাদের বহিঃশত্রুদের সঙ্গে শত্রুদের সঙ্গে আমাদের কিন্তু দ্বন্দ্ব চলেছে, স্ট্রাগল চলেছে। সুতরাং কিন্তু বাঙালি জাতি কিন্তু অত্যন্ত কষ্ট সহিষ্ণু, এবং তারা কিন্তু আলটিমেটলি এই 12 ভূঁইয়াদের থেকে শুরু করে তারা কিন্তু আলটিমেটলি তারা রিভোল্ট করতে জানে। তারই কিন্তু ফল কিন্তু আমরা আপনি যখন নরম থাকবে তখন ভীষণ নরম, কারণটা আছে। এটা কিন্তু এটা তো বদ্বীপ এলাকা, এখানে জোয়ার ভাটার মতন অবস্থা। হ্যাঁ, 6 ঘন্টা অন্তর অন্তর আমাদের জোয়ার আসে, আবার ভাটাও পড়ে যায়। এখন কি চলছে দাদা, জোয়ার না ভাটা? এখন আবার জোয়ার চলছে, আমরা এখন লড়াই শুরু হয়েছে। তো লড়াইটা কিন্তু খুব ভেতরে ভেতরে চলছে, লড়াইটা কিন্তু খুব ভেতরে ভেতরে চলছে। কে জিতবে কে না জিতবে তার উপর কার উপর নির্ভর করছে? আমাদের লড়াইয়ের কৌশলের উপরে এবং আমাদের লড়াই লক্ষ্যের উপরে। লক্ষ্যটা যদি স্থির থাকে এবং লক্ষ্যের ব্যাপারে যদি এই লড়াই যারা করছেন তাদের যদি শব্দে, সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হচ্ছে এক শব্দে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি কিন্তু অনেক বড় একটা অনেক ভারী একটি জাতিসত্তার নাম, যে জাতিসত্তার মধ্যে এখানে আর্যরা আসার পরে দ্রাবিড়দের সংমিশ্রণে যে নিষাদ শ্রেণীর তৃতীয় যে জেনারেশনটা তৈরি হলো, আমরা তারই কিন্তু বংশধর। আমাদের মধ্যে কিন্তু মিশ্র রক্ত রয়েছে। মিশ্র রক্ত মানেই কিন্তু অনেক উন্নত, মিশ্র রক্ত মানেই কিন্তু অনেক উন্নত। আমরা কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু লড়াই করে চলছি। আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করছি, বহিঃশত্রুর সঙ্গে লড়াই করেছি, এই ইতিহাস বহুদিনের। সুতরাং এর মাঝখানে হ্যাঁ রাজনৈতিক ষড়যন্ত্র কি হবে না? হয়েছে, বারে বারে হয়েছে। আবার তার থেকে তো আমরা তো উদ্ধার পেয়েছি, এবং আমি মনে করি, আমি খুব আশাবাদী মানুষ, আমি মনে করি একেবারে আমরা খাদের কিনারে গিয়েও সেখান থেকে আমরা ফিরে আসছি। সে ফিরে আসার কৌশল নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কথা বলতে চাই, এবং আমরা যতটা আমরা ইতিহাসে আছি তার চেয়ে বরং আমরা একটু সম্প্রতিকে যদি আসতে পারি, বিশেষ করে এখনকার সংকটগুলো ছোট্ট করে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সাংস্কৃতিক যে কথাটা বলেছেন, আমি এখানে একটা কথা গুরুত্বের সাথে তুলতে চাই। সেটা হলো আমরা তো এখন একটা মুক্তবাজার অর্থনীতির মধ্যে আছি। তো এখানে শুধু কিন্তু আপনার মুক্তবাজার অর্থনীতিতে আপনার বেশি
আমদানি হলো না, রপ্তানি হলো, সেদিক দিয়ে চিন্তা করলেও হবে না। এখানে যেমন অন্যান্য বিষয় আসবে, পুঁজি যেমন আসবে, পুঁজির সাথে কিন্তু সংস্কৃতিও আসবে, কারণ পথটা তো খোলা। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা কি করে নিয়ন্ত্রণ করব, সেটা যদি আমাদের নির্ধারিত না থাকে, নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। একটা উদাহরণ আছে, জাপান। আচ্ছা, জাপান কি পুঁজিবাজার অর্থনীতির দ্বারা অন্যতম প্রবক্তা না? কিন্তু জাপান তার নিজের সংস্কৃতিকে যেভাবে লালন করছে, হাজার বছরের সংস্কৃতি, তারা আজকের এই বাংলাদেশ সেটি সত্যি কতটা সম্ভব, বাস্তবতার নিরিখে কতটা সম্ভব, আমরা ছোট্ট আরেকটু আলোচনা করতে চাই। একটা বিরতির সময় আমাদের হয়েছে, সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আছি একাত্তর সংযোগে, আমরা কথা বলছি বাংলাদেশ নিয়ে, মূলত কেমন বাংলাদেশ আমরা চাই। এবং এই আলোচনা করতে গিয়ে আমরা বারবার অতীতেই ফিরে যাচ্ছি, আমরা যাই না সরাসরি আলোচনায়। যেমনটি আমরা শুনছিলাম ঠিক বিরতির আগে জয়ন্ত চট্টোপাধ্যায়, আরো একবার আপনার কাছে কি মনে হয় আমরা যদি সামনে তাকাতে চাই, সামনের বাংলাদেশ তাকাতে গেলে আমাদের যে সংকট, আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সংকট কিন্তু দুটি। একটি ব্যবহারিক সংকট, সেটা হচ্ছে জনসংখ্যা। আমাদের যে ভূখণ্ড আছে, প্রতি বছর কিন্তু প্রতিদিনই কিন্তু কয়েক হাজার একর করে আমরা আমাদের কৃষি জমি হারাচ্ছি। কেন? এটার কারণটা যে আমাদের জনসংখ্যার নিয়ন্ত্রণটা আমাদের নেই। আচ্ছা, আরেকটি সংকট যেটা আমার মনে হয়, যেটা ফিলোসফিক্যাল সংকট, সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের আত্মপরিচয় জায়গাটা কিন্তু এখন নির্ধারিত হয়নি। হয়েছিল 1971 সালে, কিন্তু সেটা পরবর্তীকালে সেটা খণ্ডিত করে ফেলা হয়েছে, অথবা সেটাকে প্রশ্ন তোলা না, একবারে খণ্ডিত করা হয়েছে। আমাদেরকে বাঙালি এবং বাংলাদেশি, কারণ একটা ভূখণ্ডের অধিবাসী কিন্তু তার সংস্কৃতির প্রেক্ষাপট নয়। একটা প্রেক্ষাপট হচ্ছে কি, তার প্রথম কথা হচ্ছে তার ভাষা, দ্বিতীয় কথা হচ্ছে তার জীবনযাপনের যাবতীয় স্টাইল বলবো, জীবনযাপনের যে সমস্ত প্রথা প্রকৃতি, সেগুলোর উপরে কিন্তু নির্ভর করে একটি জাতিসত্তা। তা আমরা কিন্তু জাতিসত্তার যে মূল জায়গাটা থেকে সরে এসেছি, আমরা এটা খণ্ডিত করে এটা বিকৃত একটা জায়গায় আমরা নিয়ে চলে এসেছি। সত্যি এখনকার জেনারেশন, এখন যারা আছে তাদের মাথায় কি এখন এই বাংলাদেশি বাঙালি এই ব্যাপারটা কিন্তু আমাদের এখনো কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়নি। আরেকটি বিষয়, আর স্বপ্নের জায়গাটা, চিন্তার জায়গাতে কিন্তু আমরা আরো খণ্ডিত হয়ে আছি। আমরা কেউ আমরা মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখি, আমরা কেউ দিল্লির স্বপ্ন দেখি, আমরা কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্ন দেখি, কিন্তু তাই না বিষয়টা? এখানে কিন্তু চিন্তার, আপনি কেমন বাংলাদেশ স্বপ্ন দেখেন? আমি বাংলাদেশ স্বপ্ন দেখি। আপনি ঘর থেকে বেরোলেন, কি দেখতে চান? আমি দেখতে চাই আমি নিরাপদে আবার ঘরে ফিরবো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম দেখতে চাই। আচ্ছা, আমি যেখানে যাচ্ছি সেখানে আমি নিরাপদে যাব, আমি যে কাজটি করব সেটাও নিরাপদে করব, আমি সমস্ত রকমের আপদ মুক্ত হয়ে আমি আমার কাজগুলো করতে চাই। তার জন্য কিন্তু একটি সমাজের কিন্তু সমস্ত স্তরেই কিন্তু একটি শৃঙ্খলার প্রয়োজন আছে। এই শৃঙ্খলার কিন্তু স্বপ্নে আসবে না, কিন্তু এই শৃঙ্খলা কিন্তু বাস্তবে আসবে। আচ্ছা, সেই বাস্তবে আমরা কিভাবে করব সেই আলোচনায় যাব। কাজী জেসিন, আমরা কি রাইট ট্র্যাকে আছি? আমার মনে হয় যে না, আমরা বারবার সরে যাচ্ছি আর কি। স্বপ্ন নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, তো স্বপ্নটা দাদা যেমন বললেন, দাদার কেমন স্বপ্ন, আমার মনে হয় যে ওখানটাতে আমাদের আবার একটু ভাবা উচিত। আমাদের যেভাবে আমরা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছি সব জায়গায়, স্বপ্ন নিয়েও যদি ভাবে দ্বিখণ্ডিত হতে থাকি, তাহলে এটা আসলে আগামীতে আমাদের জন্য খুবই একটি নেতিবাচক বিষয় হয়ে দাঁড়াবে আর কি। তো আমার মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধ চেতনাটা কি ছিল সেটা যদি আমরা বারবার মনে করি, তাহলে কিন্তু ইনসাফ শব্দটা চলে আসে আমাদের সামনে, মানবিক মর্যাদার বিষয়টা আসে, সমতার বিষয়টা আসে। আমি ওই জায়গাটাতে বলতে চাই, বৈষম্যহীনতার কথা বলতে চাই। এখনো দেখেন যারা কিছু মানুষ আছে, তারা ভীষণ রকম ধনী, আবার একেবারে না খেয়ে থাকা মানুষ। ঢাকা শহর থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি যান, ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। যতই কিনা আপনার সিদ্ধান্ত হোক যে ঢাকার রাস্তায় ভিক্ষুক থাকবে না, কিন্তু মানুষ তো না খেয়ে থাকবে। আপনি তাকে খাবার না দিয়ে যদি বলেন ঢাকার রাস্তায় ভিক্ষুক থাকবে না, সেটা হয় না। আর আমি জয়ন্তদার সাথে একমত যে আমি যেখানে যাব আমি নিরাপত্তা চাই। হ্যাঁ, তো আমরা যখন এই যে গুম খুনের কথা শুনি, আমরা তো ভয় পেয়ে যাই। আমরা এই এটা থেকে বের হয়ে আসতে, নিরাপত্তা মানে কিন্তু গানম্যান সঙ্গে করে যাব না, না নিশ্চয়ই না, গানম্যান নিয়ে না, আমার নিরাপত্তার আবহাওয়াটা তৈরি হতে হবে। এবং এটা করতে গেলে কিন্তু কি হবে, তাহলে হ্যাঁ, বৃহৎ জনসংখ্যা নিয়ে কি দেশ চলছে না? আমি বুঝে নিলাম, আমরা স্বপ্ন বুঝে নিলাম, আমরা স্বপ্ন জানি। এখন ধরে নেওয়া যাক আপনাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য প্রথম কোন কাজটি করবেন? আমি প্রথম যেটি করব সেটি হচ্ছে আমার দেশের
একক শিক্ষানীতিটা আমি চালু করব। একক শিক্ষানীতি? একদম একক শিক্ষানীতি। আচ্ছা আচ্ছা, কি হবে? এটা কিন্তু আমাদেরকে ত্রিখণ্ডিত করে চতুর্থা বিভক্ত করে দিচ্ছে। দারুণ। অর্থাৎ আমরা ছোটবেলায় চার ধরনের পড়ালেখা করছি এবং তারপর আমরা আশা করছি আমরা পরস্পর সকলে আমরা এক ধরনের আচরণ করব। তা তো অসম্ভব হবে না। এখান থেকে না, এখান থেকে শ্রেণী বিভক্তিটা ওখান থেকে শুরু হচ্ছে। এখানটা আমি একটু ডিফার করি এই জন্য যে দেখেন, আপনি যেটা বললেন ছোটবেলা থেকে আমরা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা পড়ালেখা করার পর চিন্তা করছি একইভাবে সবকিছু দেখব। এটা তো আমরা এক মাধ্যমেও, আমি আপনি সে ফর এক্সাম্পল এক মাধ্যমে পড়লাম, তাই বলে কি আমি আপনি বিষয়টাকে একইভাবে দেখবো তেমনটা কিন্তু না। আমাদের কিন্তু সামাজিক মূল্যবোধের ব্যাপারটা আছে, পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা আছে, সেগুলো ভুলে গেলে চলবে না, তাই না? কেউ যদি তার সন্তানকে, আপনি যেটা দাদাকে প্রশ্ন করেছেন সেই জায়গায় যদি একজন জঙ্গি, আমি শেষ করছি, ছোট্ট করে শেষ করছি সেই কথাটা আর কি। তো ওটা যদি আপনার দাদা যেটা বললেন আর কি, যে দাদা যদি ক্ষমতায় যান তাহলে প্রথমেই মানে একক শিক্ষা নিতে করবেন। আমার কাছে মনে হয় কি জানেন, যে ওই ফ্রিডমটা থাকা উচিত মানুষের। মানে আপনি জোর করে চাপিয়ে দিয়ে কিছু হয় না। আপনি কাগজে আপনি আর্মস অফ একটা জিনিস খুব ভালো করে লিখে গেছে, ধর্মনিরপেক্ষতা আমি সংবিধানে জুড়ে দিলেই আমার হয়ে যাবে না। যে দেশের 85% মানুষ কৃষক, সেই দেশে আপনি কোথায় কি লিখলেন যায় আসে না, তার চেতনা নিয়ে আপনি খেলতে পারবেন না, তার চেতনাটা তার ভেতরেই আছে। তো ওই জায়গাটাই আমার মনে হয় যে একটু গুরুত্ব দেওয়া উচিত মানুষের। এখন একদল মানুষ পেছনের ইতিহাস জানতে চায়, অথবা একদল মানুষ তারা এমন একটা শিক্ষা চায় যে শিক্ষাটি আপনার দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শিক্ষা অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট, এটি তার মতো করে আপনি কেমন করে সিদ্ধান্ত নিয়েছেন যে এই শিক্ষাটা আমাদের দেশের সাথে সঙ্গতিপূর্ণ না? ছিল তো একটা লাইন বলবো, সেটা হচ্ছে কি, যে শিক্ষা ব্যবস্থার উপরে সরকার বা রাষ্ট্রযন্ত্রের কোনো নিয়ন্ত্রণ নেই, সেই শিক্ষাটা কিন্তু বুমেরাং হিসেবে, সেই শিক্ষাটা কিন্তু ধ্বংসকারী শিক্ষা। সেটা অবশ্যই, একটা মনিটরিং তো অবশ্যই দরকার। সেটা তো নেই আমাদের দেশে। আমাদের দেশে কিন্তু একটা বিপুল পরিমাণ ছাত্রছাত্রী তারা নন প্রোডাক্টিভ একটা ফোর্স হিসেবে তারা আমাদের সমাজে আসছে। তারা কোন রকমের তাদের বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক নেই, সমাজের সঙ্গে সম্পর্ক নেই, দেশের সঙ্গে সম্পর্ক নেই, আধুনিকতার সঙ্গে সম্পর্ক নেই, আন্তর্জাতিকতার সঙ্গে সম্পর্ক নেই। হ্যাঁ, তার উপরে রাষ্ট্রযন্ত্রের কোনো নিয়ন্ত্রণও নেই। সুতরাং এই বিপুল পরিমাণ আমাদের জনশক্তি, এটা অবশ্যই উচিত। আপনি যেটা বলছেন যে মনিটরিংটা, আমি একমত, মনিটরিং দরকার। কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, যে প্রতিষ্ঠানের উপর মনিটরিং আছে সেখানেও যে জঙ্গিবাদটা বলছে না, আমি জঙ্গিবাদ বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে মানসিক স্বাস্থ্যটি তৈরি করার কথা বলছি। আমি মানসিক স্বাস্থ্যটি তৈরি করা বলছি। মানসিক স্বাস্থ্য তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আরো ভাবা উচিত। কারণ দেখবেন যে ইভেন বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারীরা রেপড হচ্ছে, তারা কি মানসিক মূল্যবোধ নিয়ে বড় হচ্ছে? আমি কথা বলবো, এগুলো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে না, পাবলিক কলেজে হচ্ছে না, এগুলো হচ্ছে প্রাইভেট না, পাবলিক কম। জাহাঙ্গীরনগরের উদাহরণ যদি টানেন, প্রভাব তো পড়বে, সব প্রভাব তো পড়বেই। আমার কথা হচ্ছে যে, বললাম তো, শিক্ষানীতির জায়গাটা কিন্তু খুব বেসিক, খুব মৌলিক জায়গা। স্বামীন ঢেলে সাজানো উচিত এবং সবকিছু কিন্তু আমাদের কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র বলে একটি কথা আছে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে রাজনীতির সঙ্গে রাষ্ট্রযন্ত্রের মিলিয়ে ফেলার আমাদের একটা ট্র্যাডিশন আছে। যেন রাষ্ট্রযন্ত্র তার মতো চলবে। আচ্ছা, কে আমাদের দেশে কোন পার্টি বা কোন দল এসে ক্ষমতা তারা পরিচালনা করবেন, সেটি হচ্ছে তারা নির্ধারণ করবেন পলিসি, এবং সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা সেটা। আমার মনে হয় আরো বিস্তারিত কথা বলার, কিন্তু রাষ্ট্রযন্ত্র কিন্তু স্বাধীন হতে হবে। রাষ্ট্রযন্ত্রকে স্বাধীন এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তাকে কিন্তু তার নিজস্ব যান্ত্রিক কলাকৌশলের নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। এখানে কিন্তু যদি কেউ খবরদারি করে, তখন কিন্তু আমাদের ব্যবস্থাটা ভেঙে যায়। আমি জানি শামীম আক্তার, আপনার আরো কিছু কথা বাকি রয়ে গেল। একটা বিরতির সময় আমাদের হয়েছে, ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সঙ্গে আছেন, আমরা কথা বলছি কেমন বাংলাদেশ চাই এবং বাংলাদেশ কেমন চাই এটি বিবেচনা করতে গিয়ে আমরা সবার আগে আমরা খুঁজে পাচ্ছি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা যায় কিনা, বিশেষ করে শিক্ষা এটি একক শিক্ষা ব্যবস্থা হতে পারে কিনা। তেমনটি বলছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
কিন্তু কাজী জেসিন আপনার বোধহয় খানিকটা দ্বিমত আছে। হ্যাঁ, আমি এটা মনে করি যে সেখানে মানুষের আকাঙ্ক্ষাটা কি সেটা আমাদের দেখতে হবে। হয়তো দাদা এমন একটা আকাঙ্ক্ষা রাখছেন, এমনও হতে পারে যে আর 10 জন সেই আকাঙ্ক্ষাটা ধারণ করছেন না, সেটা একটা ভাবার বিষয় হতে পারে। আর যে কারণে এই প্রসঙ্গটা এলো যে অনেকে মনে করেন যে একমুখী শিক্ষা না হওয়ার কারণে হয়তো কেউ ইসলামিক মিডিয়ামে পড়ছে বলেই তার ভেতরে একটা চেতনা বড় হচ্ছে, আমি এটা মনে করি না। এমনও ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও কিন্তু কেউ গিয়ে দেখেন আপনি সেই রকম একটা ইসলামিক চেতনা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ছে, জীবন দিয়ে দিচ্ছে। এটা তো আপনি ওই শিক্ষা মাধ্যম দিয়ে না হবে না, এটা আমার কাছে মনে হয় আর কি। সেজন্য আমার মনে হয় যে কথা বলার সংলাপের সুযোগ থাকা দরকার তাদের সাথে। মানে নিঃসন্দেহে একমত, কিন্তু একটা জায়গা যেটা ফোকাস করার ভীষণ প্রয়োজনীয়তা বোধ করছি, সেটা হলো গিয়ে প্রধানত আমরা উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, তো যে উন্নত যে জায়গা দেখতে চেয়েছিলাম, দেশ আজকে 46 বছর প্রায় পৌঁছতে গেছে। এখন আমরা পেছনে যে বিষয়গুলো আছে সেগুলো যদি জানি, তাহলে যেটা সমস্যা হয়ে যায় যে এটা এত ছড়ানো এবং এত নানা দিক। তো সুতরাং আমি খুব ছোট্ট ছোট্ট কয়েকটা সংজ্ঞা দিচ্ছি। একটা হলো গিয়ে যেটা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ সংজ্ঞা দাবি করে পরিষ্কার ভাবে। কারণ আমি টিপ পরে যখন হাঁটি পথ দিয়ে, এবং আমি যখন কোনো দোকানে গিয়ে দাঁড়াই, তখন আমাকে যখন কেউ কিছু দেয় তখন বলে দিদি কোনটা নেবেন। এই যে ভাবনার জায়গাটা তৈরি হয়ে গেছে। সুতরাং এরপরে যে প্রসঙ্গটা আসছে মুক্ত চর্চা, মুক্ত চর্চার যে ক্ষেত্র ছিল, যে না আমাদের একটা রেনেসাঁসের মতো একটা সময় গেছে, যখন কিনা আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলছি, যে চেতনার কথা বলছি, যেখান থেকে উন্মেষ, এই তার সূত্রপাত কিন্তু এই মুক্ত চর্চার জায়গা থেকে। এবং সোশ্যাল মাথা, এই সোশ্যাল ভাবনা এবং সোশ্যাল মনন, সামাজিক মনন, এটি কি শিক্ষা থেকে তৈরি হয় কিনা? জয়ন্ত চট্টোপাধ্যায় এবং যে কথাটি কাজী জেসিন বলছিলেন, এবং এখন তিনি একমত নন যে জি বলবেন। যেন একটা মাঝখানে যেমন যখন অখণ্ড বঙ্গদেশ ছিল, ভারতবর্ষের একটি, জেসিন যে কথাটি বলছেন যে এটি মানুষের চয়েস, একটি ব্যক্তি চয়েস, সে কোন শিক্ষা পড়বে কি পড়বে না। হ্যাঁ জি বলবেন। কিন্তু একটা কথা আমি বলেছি, অন্য কথা বলবেন। আমি বলেছি আমি জেসিনের সঙ্গে তো একমত, কিন্তু আমি বলেছি যে এই শিক্ষা ব্যবস্থার উপরে রাষ্ট্রের পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। আচ্ছা, এটা তো আমি আবার একমত। আচ্ছা, রাষ্ট্র জানা উচিত সেখানে কি পড়ানো হচ্ছে, কি হচ্ছে সেখানে এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনে, এটা সরকারের, এটা রাষ্ট্রীয় যন্ত্রের উচিত, নিয়ন্ত্রণ থাকা উচিত। এবং যে ছাত্রছাত্রীরা সেখান থেকে বেরোচ্ছে, তারা এই দেশের জন্য প্রোডাক্টিভ পাওয়ার নিয়ন্ত্রণের জন্য আমরা যদি সাবজেক্টগুলো একটুখানি বেছে নিতে পারি, যেমন ইতিহাস, আপনি কি মনে করেন কিনা যে ইতিহাস সকলে এক ধরনের জানবে? ইতিহাস জানবে, জি, বিজ্ঞান জানবে, ভূগোল জানবে, সমাজ কি বলে সমাজবিজ্ঞান জানবে, হ্যাঁ, ভাষা জানবে, নিজের ভাষা জানবে, যে আমাদের যে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ সেটা জানবে, এবং পৃথিবীর ইতিহাস জানবে, পৃথিবীর বর্তমানও জানবে। আচ্ছা, অর্থ এখন কথা হচ্ছে এইগুলো আছে কি নেই এ ব্যাপারে মানে রাষ্ট্রযন্ত্রের কোনো ধারণাই নেই। রাষ্ট্রযন্ত্রের ধারণা নেই, আপনি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি করি। কারণ তারা রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের বাইরে। আচ্ছা, বাইরে। এবং এখানে যে সমস্ত গজিয়ে উঠছে নতুন এই ইংলিশ মিডিয়ামের 5টা ঘর নিয়ে একটা ইউনিভার্সিটি, 4টা ঘর নিয়ে একটা ইউনিভার্সিটি, সেখানে কি হচ্ছে না হচ্ছে তা তো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। আচ্ছা আচ্ছা, নিয়ন্ত্রণ নেই। আমি একটা কথা বলতে চাই আর কি। শামীম আপা খুব ইম্পর্টেন্ট কয়েকটি কথা বলেছেন, যেমন অসাম্প্রদায়িক বাংলাদেশটা কি, এটা আসলে সংজ্ঞায়িত হওয়া উচিত, সংজ্ঞাটা ক্লিয়ার হওয়া উচিত, মুক্ত চিন্তার বিষয়টা এসছে। তো দেখেন, যেমন শামীম আপা যেমনটা বললেন যে একটা টিপ পরে কোথাও গেলে মানুষ বলছে দিদি কিছু চান, তার মানে হচ্ছে মানুষের ধারণা যে আমরা কলকাতার কালচারটাই এখনো চর্বিত চর্বণ করছি। তো আমাদেরটা কেমন হবে, কেমন শেপ নেবে, এই জিনিসটা আমার মনে হয় যে এটা নিয়ে বলতে কিন্তু আমি অনেকে মনে করেন দাদা কলকাতা শব্দটা কিন্তু তা নয়। ভারতবর্ষের প্রথম যে রেডিও স্টেশনটি তৈরি হয় তার নাম ছিল ইস্টার্ন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি।
সেটি কলকাতায় হয়েছিল। তখন কলকাতা আমাদের যৌথ বাংলার একটা কেন্দ্র ছিল। তখন সেখানে যে উচ্চারণে খবর পড়া হবে সেই নিয়ে কিন্তু কনফিউশনে পড়লো। কে পড়লেন? সেটা হচ্ছে বাণী কুমার, প্রভাত মুখোপাধ্যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সেই পথ আমরা বহু পাড়ি দিয়ে এসেছি। না বিষয়টা এখনো এটা কিন্তু দরকার না। জেসিনের ব্যাপারে আমি উত্তরটা দিচ্ছি। তার তখন ঠিক হলো কোথায়? কলকাতা। তখন কলকাতার লোকেরা তখন ডমিনেট করছে এবং তারা ডিফার করলেন। এরা চারজনে ডিফার করলেন। কোথার ভাষা নেওয়া হলো? কুষ্টিয়া নদিয়ার ভাষা নেওয়া হলো। কোন জায়গার? সেটা হচ্ছে এখন বর্তমানে উত্তর চব্বিশ পরগনায়, কিন্তু সেটা মূলত কিন্তু নদিয়াতে ছিল। তার নাম হচ্ছে ভাটপাড়া। কারণটা কি? ভাটপাড়াতে যতদিন পর্যন্ত ব্রিটিশরা না এসছে, এখানে আমাদের ইনস্টিটিউশনের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ধারণা না দিয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এখানে আশ্রম ভিত্তিক গুরুগৃহে আমাদের পড়াশোনার ব্যবস্থা ছিল। ভাটপাড়াটা হচ্ছে একটি গুরুগৃহের গ্রাম, বড় বুদ্ধিস্ট গ্রাম। সেখানকার যারা পণ্ডিত ছিলেন তারা যেহেতু শাস্ত্র আলোচনা করতেন এবং বেশিরভাগই আবৃত্তি করে তারা পড়াশোনা করাতেন, স্মৃতিধর তাদের ভাষাটা নিল। কোন মানদণ্ডে ওই স্থানীয় ভাষাটা চুজ করা হলো? এই বলছি তো সে কথা। যেহেতু তারা শিক্ষিত, বংশ পরম্পরায় শিক্ষিত, এবং তারা শাস্ত্র পড়ান, তারা গণিত পড়ান, তারা নাম কি অ্যাস্ট্রোনমি পড়ান, তারা তাদের পড়ানোটা ছিল কিন্তু। আমি হুমায়ুন আজাদকে কোট করে একটি কথা বলতে চাই, একটু বলতে চাই এখানে। আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তো প্রায় সময় একেবারে ফুরিয়ে আসছে। এক লাইনে শেষ করব কথাটা। উনি কিন্তু হুমায়ুন আজাদকে কোট করে আমি কথাটা বলছি। উনি বলেছেন যে এটা উনি শুধু বলেন, ইতিহাস থেকেও আমরা জানতে পারি, গ্রিসের দিকে তাকালো যেভাবে মান ভাষাটা তৈরি হয়েছিল সেখানে প্রথমে তো আপনার বিভিন্ন অঞ্চলের একটি ভাষা বিভিন্ন স্থানে ব্যবহার করা হতো, পরবর্তীতে বিভিন্ন কাজে, পরবর্তীতে এথেন্সের ভাষাটাই কিন্তু মান ভাষা হিসেবে নেওয়া হলো। আমাদের এখানে কলকাতায় যখন মান ভাষাটা হলো, তখন কিন্তু কলকাতাকে কেন্দ্র করেই মান ভাষাটা রয়েছে। আমি হুমায়ুন আজাদকে কোট করে বলছি, আজকে আমি আপনার কাছে ইনফরমেশনটা পেলাম। কিন্তু দাদা, মান ভাষা আসলে কিভাবে নির্ধারিত হওয়া উচিত যে ভাষাটা সবচেয়ে বেশি মানুষ কথা বলে? শুনুন না, কলকাতার মানুষের কিন্তু আঞ্চলিক উচ্চারণ 47 মাইল অন্তর অন্তর মানুষের উচ্চারণ চেঞ্জ হয়। এটা ভাষা বিজ্ঞানীদের কথা। কিন্তু ওখানকার নেওয়া হয়েছিল এই জন্য, সেখানে ওটা পণ্ডিতদের জায়গা ছিল এবং ভাষার গতিমতাই হচ্ছে ভাষা। এখন আমাদের মান ভাষা, এখানকার ভাষা নিয়ে মান ভাষা তৈরি হয়েছিল। আমাদের এখানে যখন 1946 সালে যখন আমাদের এখানে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও যখন করা হলো, আমার মনে হয় আমরা আমাদের বিষয় যদি ছোট্ট করে শেষ, আমি একটু কথা বলতে চাই। আমি আমার পক্ষ থেকে সাম্প্রদায়িক বাংলাদেশ আপনি বলছিলেন, আমরা অনেক দিকে আমরা মূল জায়গাতে এসছি, শিক্ষায় এসছি, সংস্কৃতি ক্ষেত্রে এসছি, সবকিছু। কিন্তু যেই চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তার যে প্রভাব পড়ছে, এই ক্ষেত্রে একটা ভয়ঙ্কর রকমের ডেফিসিট, আমি যেটা বলছিলাম যে এক ধরনের এখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করলে হবে না, দরজা জানালা খুলে দিতে হবে। আমি বিশ্বাস করি ভীষণভাবে আসুক, কিন্তু আমার সংস্কৃতির জায়গাটা, সেই সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি এবং সেই সংস্কৃতি বিনির্মাণের জন্য আমাদের কি করণীয়, একেবারে শেষ মন্তব্য। আমার কথা হচ্ছে যে আমাদের চারটি মূল আকাঙ্ক্ষার স্তম্ভ নিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই চারটি জায়গায় আমাদের ফিরতে হবে, আমাদের কাছাকাছি যেতে হবে। কাছাকাছি যেতে হবে এবং রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। আর মানুষের মধ্য থেকে, আমাদের সমাজ থেকে যারা চিন্তক বেরিয়ে আসেন, তাদের দায়িত্ব হচ্ছে যাদের চিন্তা করে আমাদেরকে একটি স্বপ্ন দেখাটা, গতিপথ দেখিয়ে দেওয়া। এই দুটোর কিন্তু সামনে এগিয়ে আসুক। আমার এক লাইনে বলে দিই, সেটা হলো যে চেতনা নিয়ে আমরা দেশটা পেয়েছি, সেই চেতনা আমাদের ফিরে যেতেই হবে। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের কথা বলার স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট, নিরাপত্তার ব্যাপারটা ইম্পর্টেন্ট। এগুলো আমাদের মাথায় না রাখলে কিন্তু হবে না। দুটো লাইন বলবো। যে কোনো দেশের, যে কোনো স্বাধীন দেশের যদি এগিয়ে যেতে হয়, তাহলে তার যে প্ল্যাটফর্মের উপরে সে দাঁড়িয়ে আছে, যে পাটাতনের উপর সে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু সংস্কৃতি। আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল সংস্কৃতি যেটা, সেটা একেবারে ফুরিয়েছে। আমি জানি আরো একটা কিন্তু অনেকগুলো শো আমরা করতে পারতাম। এই আলোচনা চলুক, আমরা বরং বিদায় নিই আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, ঈদ মোবারক।